দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ এবং তুলপাড় পরিস্থিতি চলতেছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র। সদস্য সচিব যে মূলত শিবিরের প্রোডাক্ট, জামাত শিবিরের ক্যাডার, সে ছাত্রলীগ বিভিন্ন কিছু ঘুরে এখন এনসিপিতে এই সদস্য সচিব পদে নিয়ে আছে। তো এই রাজাকার ছানা, এই শিবির, তাকে দিয়েই এই ইউনূসের নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় উইকেটের পতন হলো। মিত্র থেকে শত্রু নাকি শত্রু থেকে মিত্র, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্প, সাপ এবং নেউল। আমরা কেন বললাম যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে পজিটিভলি চিনেন না? কেন পজিটিভলি চিনেন না? ওই যে তার নির্বাচনের সময় ক্লিন্টন ফাউন্ডেশন বা তৎকালীন সময় বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টনকে তার ফাউন্ডেশন থেকে যে টাকা পয়সা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, ট্রাম্পের বিপরীতে কথা বলেছেন। ট্রাম্প কি ভুলে গেছে? আপনি হইলে ভুলে যেতে, পৃথিবী এত উদার না। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাথে সফররত আমাদের রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন এবং তাসনিম জারার উপরে যে হেনস্থা পরিস্থিতি তৈরি করা হয়েছে, তার প্রতিক্রিয়ায় কতগুলো ভয়ঙ্কর আহ্বান জানানো হচ্ছে। সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি। মানে কেউ কেউ বলার চেষ্টা করছেন এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ, এই দেশের প্রত্যেক আওয়ামী লীগের বাড়ি 32 নম্বরের পরিণতি পাবে, এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটাকে জায়েজ করেছেন তারা। আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোখানে হামলা বা প্রতিরোধ করার জন্য। এই ধরনের আহ্বান খুবই ভয়ঙ্কর। আমি দীর্ঘদিন থেকে, গত বেশ কয়েক মাস থেকে একটা কথা বলার চেষ্টা করছি, সেটা হলো সামনের সময়টা আমাদের জন্য খুবই টার্ময়েলের সময়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অকল্পনীয় ঘটনা ঘটিয়েছে। আপনারা কেউ চিন্তা করতে পারবেন না যে ফখরুল এই কাজ করেছে, শুনলে চমকে উঠবেন। এই কাজ জামাতের কোনো নেতাকর্মী বা নেতা কেউ করলে বিপ্লবী জনতা জামাতের ওই নেতার বাড়িঘর জ্বালিয়ে দিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে। দেশে আবারও তৈরি হচ্ছে অস্থিরতা, যার কিছু অংশ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু বিস্তারিত এখানে দেখবো। পচনশীল খাদ্য দ্রব্য ছুঁড়ে প্রতিবাদ করবার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। 63 খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানকে সেই শহরের ক্ষুব্ধ নাগরিকরা তার একটি শাস্তিমূলক নীতির প্রতিবাদে শালগম ছুঁড়ে মেরেছিল। সেই থেকে প্রতিবাদের এই মাধ্যম হিসেবে শালগমের সাথে পচা টমেটো এবং অন্যান্য পচনশীল খাদ্যদ্রব্য যোগ দিয়েছে। তারও অনেক পরে এই তালিকায় যুক্ত হয়েছে পচা ডিম। ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিবাদের উপায় হলো পচা ডিম ছুঁড়ে মারা। এদিকে এলিজাবেথের যুগে যদি কেউ মঞ্চে খারাপ অভিনয় করত, দর্শকরা তার দিকে পচা ডিম ছুঁড়ে মারত। পচা ডিম সব সময় পাওয়া যায় না বলে আজকাল টাটকা, ফ্রেশ, এমনকি অর্গানিক, ফ্রি রেঞ্জ সব ধরনের ডিমকেই প্রতিবাদের এই ইনগ্রিডিয়েন্ট হিসেবে ব্যবহার করবার একটা স্বীকৃত উপায় এখন মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। বিদেশের এই প্রতিবাদ, এর আগে গ্রিসে দই ছুঁড়ে, জুতো ছুঁড়ে প্রতিবাদ করা হতো। ইউক্রেনে বাড়ির গেটে নুডলস ঝুলিয়ে রেখে প্রতিবাদ করা হতো। তো বিদেশের এই প্রতিবাদকে গত 1 বছরে বাংলাদেশের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই মবতান্ত্রিক ইউনূস সরকারের জঙ্গি চামচাগুলো। কোর্টে, আদালতে, যেখানে সেখানে এইভাবে সম্মানিত লোকজনকেও পচা ডিম মেরে অপমান করা হয়েছে। কিন্তু ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, ডিমটি মারলে পচা একটি খেতে হয়। তাই আমরা দেখলাম লন্ডনে, এবার আমরা দেখলাম গতকাল নিউ ইয়র্কে। আপনারা মোটামুটি ঘটনাগুলো সব জেনে গেছেন, কিছু ঘটনা এখনো জানা বাকি, সেগুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো। প্রথমত হলো এই যে এনসিপির সদস্য সচিব, যে মূলত
শিবিরের প্রোডাক্ট, জামাত শিবিরের ক্যাডার, সে ছাত্রলীগ বিভিন্ন কিছু ঘুরে এখন এনসিপিতে এই সদস্য সচিব পদে নিয়ে আছে। তো এই রাজাকার ছানা, এই শিবির, তাকে দিয়েই এই ইউনূসের নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় উইকেটের পতন হলো। আমি এর আগে বলেছি প্রথম উইকেট সেই যে মাসুম নামের এক উবার চালক খুব ভাব নিয়েছিল, FBI কে ফোন করবে, ওকে ধরায় দিবে, পরে পুলিশ তাকে গাড়িতে ঢুকা প্যাকেট করে পাঠায় দিছে। তো দ্বিতীয় উইকেট ফল করলেন এই আক্তারের কোর্টে চমৎকারভাবে একটা ডিম যে লেগেছে, এবং শুনলাম যে এই যে ডিম ছোড়ার যে নিশানা, এতে মুগ্ধ হয়ে নিউ ইয়র্ক পুলিশ নাকি তাকে খুঁজছে। যদি তিনি রাজি হন তাহলে পুলিশের কোনো একটা মানে ফায়ারিং কোন একটা স্কোয়াডে তাকে হয়তো নিয়োগ দেওয়ার কথা ভাবা যেতে পারে। যাই হোক, তার কোটটার যেভাবে ডিম লেগে নষ্ট হয়েছে আমার খুব মায়া লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো কোটটা কোনো ব্র্যান্ডের হবে, তো আমি জানি না। কিন্তু হোটেলে যাবার পরে হোটেল লন্ড্রিকে এই কোটটি ধোয়ার ব্যাপারে যখন বলা হয়, তখন লন্ড্রি থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ডিমটা এত নিম্নমানের পচা একটা ডিম ছিল যে এই পচা ডিমের কোনো কিছু তারা তাদের ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা নষ্ট হওয়ার ঝুঁকি নিতে চায় না। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাথে সফররত আমাদের রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন এবং তাসনিম জারার উপরে যে হেনস্থার পরিস্থিতি তৈরি করা হয়েছে, তার প্রতিক্রিয়ায় কতগুলো ভয়ঙ্কর আহ্বান জানানো হচ্ছে, সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি। মানে কেউ বলার চেষ্টা করছেন এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ, এই দেশের প্রত্যেক আওয়ামী লীগের বাড়ি 32 নম্বরের পরিণতি পাবে, এই পরিস্থিতি তৈরি করেছে এবং সেটাকে জায়েজ করেছেন তারা। আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোখানে হামলা বা প্রতিরোধ করার জন্য। এই ধরনের আহ্বান খুবই ভয়ঙ্কর। আমি দীর্ঘদিন থেকে, গত বেশ কয়েক মাস থেকে একটা কথা বলার চেষ্টা করছি, সেটা হলো সামনের সময়টা আমাদের জন্য খুবই টার্ময়েলের সময়। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা ভালো লাগছে না। বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না এই বছরের, সামনের বছরের ফেব্রুয়ারিতে। এই চেষ্টা খুব সিরিয়াসলি করা হবে, এটা নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন রাখার দরকার নেই। এর জন্য দেশের অভ্যন্তরের এবং দেশের বাইরের অনেক শক্তি এর মধ্যে ইন্ধন যোগাবে। আমাদের পরিচিত অনেক মুখ, আমাদের পরিচিত বা আপাত শ্রদ্ধার অনেক মানুষ এমন সব কাজ করবেন যারা আদতে পারপাস সার্ভ করবেন তাদের, যারা আসলে এই দেশকে অস্থিতিশীল করে ফেলতে চায়। আমি প্রায় বলি বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়ে আছে ভারত, আওয়ামী লীগেরা। সুতরাং এমন কোনো পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরির চেষ্টা হয় যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করে আর শেষ পর্যন্ত পণ্ড করে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে, সেটা প্রকারান্তরে ভারতীয় প্রজেক্ট, আওয়ামী প্রজেক্ট, এভাবেই দেখার চেষ্টা করতে হবে। আওয়ামী লীগের কিছু লোকজন ওখানে হামলা করেছে। আমি ধারণা করি আস্তে আস্তে আওয়ামী লীগের কারা কারা ওখানে ছিল এরকম প্রচুর ছবি সোশ্যাল মিডিয়াতে আসবে। এমনকি কেউ কেউ অতি আগ্রহী হয়ে তার বাড়ি কোথায় কোথায় কী আছে, তার ঠিকানা সব দেওয়া হবে, যাতে কোনো না কোনো ধরনের মানুষজন মব তৈরি করেন সেখানে গিয়ে, এবং সেখানে সে কোনো ধরনের কোনো হাঙ্গামা তৈরি করেন। আমি খুবই ঝুঁকি নিয়ে 5 অগস্ট থেকে একটা কাজ করছি। 5 অগস্ট প্রথম শেখ হাসিনা পতনের পর আমার প্রথম ভিডিওতে আমি আহ্বান জানিয়েছিলাম কোনোভাবেই যেন আওয়ামী লীগের লোকজনের উপরে হামলা না হয়, তাদের স্থাপনা, বাড়িঘর বা অফিসে যাতে কোনো রকম কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ না হয়, কোনো লুটপাট না হয়। অনেকেরই ভালো লাগেনি, কিন্তু এটা করেছিলাম। মানে যেই মানুষটার দ্বারা আমরা সরাসরি ভুক্তভোগী হয়েছি, সাফার করেছি, প্রচুর আছে বিভিন্ন এলাকাতে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পান্ডারা যে পরিমাণ টর্চার করেছেন তার প্রতিপক্ষের উপরে, যৌক্তিক ক্ষোভ থাকার কারণ আছে এবং সেটার কারণেই তার উপরে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা হতে পারে। কিন্তু তারপরও এগুলোকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি ওই ভোলেটাইল সময়। এরপর যখনই এটা হয়েছে 32 নম্বরের পর, যখন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা আবার শুরু হলো, তখনও এটার বিরুদ্ধে কঠোরভাবে কথা বলেছি। এখন আরও বেশি বলতে চাই, নিউ ইয়র্কে কে অপরাধ করেছে তার জন্য বাংলাদেশে সব আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা করা 32 নম্বর ভাঙার মতো জায়েজ হয়ে গেছে। এটা খুব ভয়ঙ্কর প্রবণতা। এমনকি যিনি এই হামলা করেছেন নিশ্চিতভাবে যদি দেখা যায় তার বাড়িতেও আমরা হামলা করতে পারি না, তার অপরাধের জন্য তার বাড়িতে তার আর কারোর উপরে কোনো হামলা করতে পারি না। এবং তার চেয়েও জরুরি কথা, ওই ভদ্রলোককে যদি আমরা পেতাম তার উপরে পাল্টা হামলা আমরা করতে পারি, আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই। শেখ হাসিনার চেয়ে বড় অপরাধী আর কে আছে? কিন্তু তার কৃতকর্মের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে, আওয়ামী লীগের লোকজনের উপরে বা আওয়ামী লীগের নিজস্ব অপরাধের জন্য যারা যারা করেছেন তার জন্য তাদের উপরে ধরনের পাল্টা কোনো বেআইনি হামলা, বেআইনি কাজ, মানে এ ধরনের পাল্টা কিছু করাই বেআইনি, সেটার বিরুদ্ধে আমরা কঠোরভাবে কথা বলেছি। আমি আশা করি আমরা এই একটা ব্যাপার বুঝবো, মানে শেখ হাসিনা বাংলাদেশকে মগের মুল্লুক বানিয়েছেন যেখানে আইন, বিধি, শৃঙ্খলা কাজ করে না। আমরা বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ বানাতে চাই যেখানে আইনের শাসন থাকবে, এবং সেই চর্চাটা এখনই আমরা শুরু করে প্র্যাকটিস করে দেখাতে চাই যে ওরা যে অন্যায় করেছে তার পাল্টায় কোনো অন্যায়, তাতে আমার একটা অন্যায় করা জায়েজ হয়ে গেছে, এর চেয়ে কোনো কুযুক্তি, এর চেয়ে কোনো ফালতু কথা হতে পারে না। আমরা যেন এই ট্র্যাপে পা না দিই।
আমাদের মনে রাখতে হবে আমরা ক্ষুব্ধ আছি, যৌক্তিক কারণেই ক্ষুব্ধ আছি, আমরা ইমোশনাল আছি। এই বিভৎসতার পরোয়া আওয়ামী লীগের যে আচরণ সেটা আমাদেরকে ক্ষুব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি মানতে প্রস্তুত আছি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমিও মানুষ, আমার মধ্যেও জন্মগত যে ইটগুলো আছে সেগুলো কাজ করে, কিন্তু দিনের শেষে আসলে আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করে ভাবতে হবে আমি কারো ওপরে, আমার উপরে অন্যায় হয়েছে বলে আমি কারো উপরে পাল্টা অন্যায় করার অধিকার রাখি কিনা। তার চাইতেও জরুরি কথা, এই ভলেটাইল সময়টাতে এই ধরনের আহ্বানে আমরা যদি সাড়া দিই, সেটা আমাদের গণতান্ত্রিক যে রূপান্তর সেটার পথকে খুব বাধাগ্রস্ত করার সম্ভাবনা তৈরি হবে। আমি কিছুদিন আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির ঘটনায় বলেছিলাম যে ঘটনা যাই ঘটুক প্রত্যেকটাকে কেন্দ্র করেই কোনো না কোনোভাবে বাংলাদেশে একটা অ্যানার্কি তৈরির চেষ্টা হবে, এক ধরনের মবক্রেসি তৈরি করার চেষ্টা হবে। কারণ এই ধরনের ঘটনা যদি প্রচুর কয়েকটা আবার ঘটিয়ে ফেলা যায়, রিপিটেডলি প্রশ্ন করা হচ্ছে, সামনে আরও বেশি হবে। আইন শৃঙ্খলার এই অবস্থায় কীভাবে একটা নির্বাচন করবে সরকার, নির্বাচন হতে পারে না, নানান রকম কিছু তখন সামনে আসতে শুরু করবে। সো আমরা যেন খুব কঠোরভাবে সতর্ক থাকি, এই অ্যানার্কিস্টদের আহ্বানে আমরা কোনোভাবে যেন সাড়া না দিই। আমাদের সামনে নাহলে বড় বিপদ অপেক্ষা করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অকল্পনীয় ঘটনা ঘটিয়েছে। আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না যে ফখরুল এই কাজ করেছে। শুনলে চমকে উঠবেন। এই কাজ জামাতের কোনো নেতাকর্মী বা নেতা কেউ করলে বিপ্লবী জনতা জামাতের ওই নেতার বাড়িঘর জ্বালিয়ে দিত। মির্জা ফখরুলকে আপনি কি করবেন মন্তব্য করেন, ডিসাইড করেন। দর্শক, মির্জা ফখরুল কি বলছে? আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। ভারতীয় মিডিয়াকে বলছে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই, আমরা জাতীয় পার্টিকে নির্বাচনে চাই। জামাতকে আর প্রশ্রয় দেব না, ভারত চিন্তার কিছু নাই। জামাতকে আর আমাদেরকে এক কাতারে ফেলবেন না। আপনারা শুধু আওয়ামী লীগের পিছনে কেন করেন? ভাই আমরা আছি তো, আমরা জামাতকে প্রশ্রয় আর দিব না, চিন্তার কিছু নাই। আমরা আওয়ামী লীগকেও চাই, জাতীয় পার্টিকেও চাই। আর ক্ষমতায় আমরা আসবো, আমাদেরকে একটু পার্ট টাইম স্ত্রী হিসাবে মর্যাদা দেন। এটা হচ্ছে মির্জা ফখরুলের কাকুতি মিনতি ভারতের কাছে। এই নতুন ভাবে দ্বিতীয় স্বাধীনতোত্তর বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পর গণহত্যাকারী এই দল, যাদের মধ্যে সামান্য অনুতপ্ততা বোধ নেই, নিউ ইয়র্কে এরা